ব্যর্থ ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান অবশেষে নাজমুল শান্তকে রাজি করালেন আরেক সাবেক ক্যাপ্টেন। আয়ারল্যান্ড সিরিজের আগে বিসিবি ৯ টেস্ট কাপ্তান চূড়ান্ত করল সোমবার। বিসিবির বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবার কথা ছিল, কিন্তু দুদিন আগেই ২০২৭ সাল পর্যন্ত টেস্ট ক্যাপ্টেন হিসেবে শান্তর নাম ঘোষণা করেছে বিসিবি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সাদা পোশাকে লাল বলের দায়িত্ব ছেড়ে দিয়েও আবারও হাতে তুলে নিচ্ছেন শান্ত, ঠিক এই ছবিটার মতো। ১২৬ দিন পর বিসিবি নিল শান্তকে টেস্ট ক্যাপ্টেন্সি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। গত জুনে ওয়ানডেতে মিরাজে আউট হন শান্ত, এরপরই নীরব প্রতিবাদ হিসেবে ছাড়েন টেস্ট অধিনায়কত্ব। খেলাযোগে ওই সময় শান্ত জানিয়েছিলেন কতটা কঠিন ছিল ওই সিদ্ধান্ত। ক্রিকেট বোর্ড আমাকে জানালো যে ওয়ানডেতে তারা আরেকজনকে ভাবছেন। সেই মুহূর্তে আমি আসলে ডিসাইড করেছি যে দলের বেটারমেন্টের কারণে আমার সরে যাওয়া উচিত। ইটস নট অ্যাবাউট যে আমি দুইটা ফরম্যাটে ক্যাপ্টেন্সি পাইনি তাই আমি এখন করব না, জিনিসটা এমন না। ইটস অল অ্যাবাউট বাংলাদেশ ক্রিকেট টিম। শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তের পুরো দায় ক্রিকেট অপারেশনস কমিটির উপর। নাজমুল আবেদিন ব্যর্থ, ব্যাপারটা নাকি ভালোভাবে নেননি বিসিবি বস। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তাই আবারও শান্তকেই ক্যাপ্টেন হিসেবে ফেরাতে চায় বোর্ড। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দিনে মাঠেই শান্তকে এভাবে রাজি করাতে চেষ্টা করেন সেই ক্রিকঅপস চেয়ারম্যান, কিন্তু গলেনি বরফ। ফাহিম ব্যর্থ হবার পরই দায়িত্ব দেয়া হয় বিসিবির একজন প্রভাবশালী পরিচালককে, যিনি জাতীয় দলের সাবেক ক্যাপ্টেনও। শেষ পর্যন্ত ওই সাবেক ক্যাপ্টেনের সঙ্গে আলোচনাতেই ক্যাপ্টেন্সি নিয়ে সম্মতি দিয়েছেন শান্ত। দায়িত্ব পেয়েছেন ২০২৭ সাল পর্যন্ত, অর্থাৎ চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটাতেই ক্যাপ্টেন্সির দায়িত্বে থাকবেন শান্ত। আগেই জানিয়েছিলেন ব্যাটে বলে হলে কোনো আপত্তি নেই আবারও ক্যাপ্টেন্সি নিতে। আরও একবার ক্যাপ্টেন্সির দায়িত্ব যদি আপনার কাঁধে দিতে চায় বিসিবি, আপনি কি নেবেন? আমি সবসময় যেটা বলে থাকি যে একটা ক্যাপ্টেন লম্বা সময় যদি পায় তার জন্য প্ল্যান করাটা সুবিধা হয় এবং সে প্লেয়ারদেরকে ওইভাবে ওই ভরসাটুকু দিতে পারে। তো সব মিলে যদি সব কিছু মিলে যায় এবং ক্রিকেট বোর্ডের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার পজিশনে থাকে, মেবি আসতেও পারি। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শান্ত, গড় ১০০, ২ টেস্টের রান করেছেন ঠিক ৩০০। ক্যাপ্টেন শান্ত নিশ্চয়ই এই ফর্ম ধরে রাখতে চাইবেন নতুন করে পুরনো দায়িত্বে ফেরার পর। নাহিয়ান বিন জসিম, ৭১। সত্যিই কি ক্ষমতা কমিয়ে আনা হচ্ছে ক্রিকঅপস কমিটি চেয়ারম্যানের? গুঞ্জন উড়িয়ে দিলেন নাজমুল আবেদিন ফাহিম, বলছেন তেমন কোনো সম্ভাবনা নেই। জাতীয় দলের ব্যাটিং ডিপার্টমেন্ট হতাশ করছে, ক্রিকঅপস চেয়ারম্যান জানিয়েছেন আপাতত কোনো সম্ভাবনা নেই স্পেশালাইজড ব্যাটিং কোচ নিয়োগের। মনোবিদ নিয়োগের চেষ্টাও ভেস্তে গেছে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। কেউ আলোচনায় নেই, কিন্তু আমাদের চিন্তা আছে যে এটাকে আমরা কি করে আরো সুন্দরভাবে সাজাতে পারি। না, ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। আগের বোর্ডে সরব, নতুন বোর্ডে নীরব। নাজমুল আবেদিনের কাজে নাকি এখন অনেকেই নাখোশ। ক্রিকঅপসের চেয়ারটা চেয়ারম্যানের হলেও এখন থেকে ছায়া কমিটি নাকি নিবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেখানে সাবেক ৩ ক্যাপ্টেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, খালেদ মাসুদের সঙ্গে থাকবেন আব্দুর রাজ্জাকও। অর্থাৎ যারা সাবেক ক্রিকেটার তারাই হবেন ছায়া কমিটির সদস্য। ঘটনা কতটা সত্য, যাকে ঘিরে ছায়া কমিটির আলোচনা, সেই নাজমুল আবেদিন নিজেই দিলেন উত্তর। না, ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটি স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে। যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা একটা, আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই, একটা স্পেশাল কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন ক্যাপ্টেন নির্বাচন করতে চাই, সেটা স্পেশাল একটা কমিটি করে সেটা করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিটাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আছে। দলের সাফল্য কিংবা ব্যর্থতা সবটার কৃতিত্ব কিংবা দায় বর্তায় সবার আগে ক্রিকেট অপারেশনসের উপর। উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ঢাকা ফিরেছে টাইগাররা। টি-20তে ছন্দে থাকা দলটার ব্যর্থতা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত না ফাহিম। কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। যেই ফ্লোতে ছিল আমাদের দল, সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিংয়ে বোধহয়
যেই রান আমাদের দলকে চেস করতে হয়েছে বা যে রান করার সুযোগ ছিল সে রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে সেটা আমরা এখানে পাইনি দেখতে। ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তা, অথচ বাংলাদেশ দলে স্পেশালাইজড কোনো ব্যাটিং কোচ নেই। শোনা যাচ্ছিল একজন বিদেশি কোচ খুঁজছে বিসিবি। গুঞ্জনটা কতটা সত্যি? ব্যাটিং কোচের ব্যাপারটা যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের তো চলছে। অনেক দেশেই আছে যেখানে হয়তো সাদা বলের জন্য একজন কোচ থাকে, লাল বলের জন্য একজন কোচ থাকে। এই ধরনের আলাপ আলোচনা আমরা সবসময় করি যে আমাদের এখানে আমরা কি করতে পারি, ব্যাপারটাকে আরও কতটা বিস্তৃত করা যায়, আমাদের ব্যাটারদের জন্য হোক, দলের জন্য, আর কোথায় কোথায় আর আমরা ভ্যালু অ্যাড করার জন্য আমরা টেকনিক্যাল করতে পারি না এমন কোনো কেউ আলোচনায় নেই, কিন্তু আমাদের চিন্তায় আছে যে এটাকে আমরা কী করে আরও সুন্দরভাবে সাজাতে পারি। লিটনরা টানা খেলায় শারীরিক ক্লান্তির সঙ্গে কেউ কেউ মানসিকভাবে দুর্বল, টানা ব্যর্থতায়। টাইগারদের মানসিকভাবে চাঙ্গা করতে একজন মনোবিদ নিয়োগ দেওয়ার কথা, কিন্তু সেখানেও হোঁচট খেল বিসিবি। মনোবিদের ব্যাপার যেটা ওটা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, কিন্তু শেষে গিয়ে যার সাথে আমাদের আলাপ হয়েছিল তার কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা চাচ্ছিলাম পুরোটা সময় জুড়েই আমাদের দলের সাথে থাকবে, জাতীয় দল হোক বা অন্যান্য আমাদের যারা আপকামিং খেলোয়াড়রা আছে তাদের সাথে থাকবে। বাট শেষে এসে সেই শর্তটার সাথে সে রাজি হতে পারেনি। নাহিয়ান বিন জসিম, ৭১। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ইতিহাসের পাতায় নাম লেখাবে কে? ভারত নাকি সাউথ আফ্রিকা? আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের মেগা ফাইনালে রবিবার মুখোমুখি হচ্ছে দুই দল। ভারত আর সাউথ আফ্রিকার সামনে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতার সুযোগ। ওয়ার্ল্ড উইমেন্স ক্রিকেটের মেগা এই ব্যাটল শুরু দুপুর 3:30টায়। পার্থ বণিকের প্রিভিউ রিপোর্ট। একটা উইনিং বাউন্ডারি, সাথে সাথে উল্লাসে মত্ত দুই বিজয়িনী। বৃহস্পতিবার রাতে আমনজোত কৌর আর জেমিমা রদ্রিগেজের এই সেলিব্রেশনে শুধু একটা দল নয়, সামিল হয়েছিল ভারতের 140 কোটি মানুষ। আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দ যে ওই রাতে রূপকথাকেও হার মানিয়েছে। রবিবার আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালে ভারত আর সাউথ আফ্রিকা যেই জিতুক বিশ্ব পাবে নতুন চ্যাম্পিয়ন। এর আগে দুইবার ফাইনালে উঠলেও শিরোপা ছোঁয়া হয়নি ভারতের। অন্যদিকে সাউথ আফ্রিকার তো এটাই প্রথম ফাইনাল। বলার অপেক্ষা রাখে না, দুই দলের টক্করটাও হবে ব্যাটিংয়ে। এবারের বিশ্বকাপে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলওয়ার্ড 8 ম্যাচে 470 রান করে সবার উপরে, এক সেঞ্চুরির সাথে আছে 3টা 50। অন্যদিকে দুইয়ে আছেন ভারতের স্মৃতি মান্ধানা, 1 সেঞ্চুরি আর 2 50-তে 389 রান তার। শুধু এই দুজনই নন, নাভি মুম্বাইয়ে স্পটলাইটে থাকবেন জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত। দুজনেই ফর্মে ফিরেছেন। দীপ্তি শর্মা, রিচা ঘোষের মতো আগ্রাসী ব্যাটার নামেন 5 থেকে 7 নম্বরে। রয়েছেন আমনজোত কৌরের মতো ব্যাটিং অলরাউন্ডার। এদের দাপটেই এবারে বিশ্বকাপের 3টি ম্যাচে ভারত 330 বা তার বেশি রান তুলতে পেরেছে। অবশ্য ভারতের চিন্তার কারণ বোলিং ডিপার্টমেন্ট। রেণুকা সিং, ক্রান্তি গৌড়া প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না, দিচ্ছেন প্রচুর হোয়াইট বল। এখন পর্যন্ত 89টি হোয়াইট বল করেছে ভারতের বোলাররা, সাথে নো বলের সংখ্যা 6টি। অর্থাৎ প্রতি ম্যাচে প্রতিপক্ষকে গড়ে 2 ওভার বেশি ব্যাট করার সুযোগ দিয়েছে ভারত। কিন্তু প্লাস পয়েন্ট দীপ্তি শর্মা। একমাত্র এই অফ স্পিনারই 17 উইকেট নিয়ে যৌথভাবে টপে আছেন। ফাইনালেও তার দিকে চেয়ে থাকবে টিম ইন্ডিয়া। ভারতের জন্য সেকেন্ড মাথা ব্যথার নাম মিস ফিল্ডিং। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি 18টি ক্যাচ ফেলেছে ভারতের ফিল্ডাররা, সবচেয়ে বেশি 74 বার মিস ফিল্ডও হয়েছে তাদের, সাথে ওভার থ্রো আছে সবার চেয়ে বেশি 6 বার। এদিকে সাউথ আফ্রিকা বোলিংয়ে হুঙ্কার দিয়ে রেখেছে। গ্রুপ পর্বে ম্যাডিজন ক্যাপ, এমলাবা, ন্যাডিন ডি ক্লার্ক, ক্লো ট্রিয়নরা ভারতকে রীতিমতো খাবি খাইয়েছেন। বলা চলে তাদের গড়ে দেয়া ভিতে দাঁড়িয়েই সেই ম্যাচ জিতেছিল প্রোটিয়ারা। তাছাড়াও ফাইনালে হরমনপ্রীতদের আলাদা নজর রাখতে হবে ন্যাডিন ডি ক্লার্কের ওপর। গ্রুপ পর্বের ম্যাচে 8 নম্বরে নেমে এই পেসার 54 বলে 84 রানের যে ঝড় ইনিংস খেলেছিলেন সেদিন, সেখানেই ম্যাচ হেরে বসেছিল টিম ইন্ডিয়া। সব মিলিয়ে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম পুরোপুরি তৈরি নতুন বিশ্ব চ্যাম্পিয়নকে বরণ করে নিতে। আইসিসি নারী বিশ্বকাপে ভারত সাউথ আফ্রিকা মেগা ফাইনাল শুরু দুপুর 3:30টায়। পার্থ বণিক, ৭১। চোখের বিনিময়ে চোখ সারা বিশ্বকে অন্ধ করে তোলে, বইয়ের কথাটাকে সত্য মানেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল। প্রতিপক্ষ যতই অন্যায় করুক বাংলাদেশ নৈতিকতা বজায় রাখবে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এসে ভারত সর্বোচ্চ আতিথেয়তা পাবে, বাংলাদেশের ফুটবলাররা মাঠেই বাকি উত্তর দেবে। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত।
বৃষ্টির মাঝে ফুটবল বাঙালি জাতির সবচেয়ে বড় ইমোশনগুলোর মধ্যে নিশ্চিতভাবেই একটা। বৃষ্টি এলেই একটা বল আর দুজন বন্ধু নিয়ে মাঠে নামেনি এমন বাঙালি খুঁজে পাওয়া হবে তাই। অবশ্য বিকেএসপির এই ফুটবল শুধুই মজার জন্য খেলা না, বরং গোল ও ছক্কার ফুলঝুরি প্রোগ্রামের চূড়ান্ত রাউন্ডের। সারা দেশে চলা ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের ফাইনাল ছিল শনিবার। ঝুম বৃষ্টিও আটকাতে পারেনি তা, এমনকি বৃষ্টির ভেতর ক্রিকেটও চলেছে। সেখানে সেরা 6 হিটাররা মেরেছে 83 মিটারের চেয়েও বড় ছক্কা। নিশ্চিতভাবেই এমন বৃষ্টিতে বাসায় কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে আরাম লাগবে, কিন্তু খেলোয়াড়রা যখন মাঠে তখন একজন যোগ্য সংগঠকের বাসায় বসে থাকা কি সাজে? তুমুল বৃষ্টি উপেক্ষা করে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল পৌঁছেছেন সাভারের বিকেএসপি। গোল ও ছক্কার ফুলঝুরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়েছেন তিনি। জানালেন আরও বেশি ফুটবলার পেতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আর ফুটবল ফেডারেশন কাজ করবে একসঙ্গে। আমরা সবসময় গর্বিত যে বিকেএসপি থেকে এর আগেও অনেকগুলি ফুটবল প্লেয়াররা ক্লাব এবং ন্যাশনাল টিমে উঠে এসেছিল। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যতে যখন আমরা কোলাবোরেটিভভাবে আমরা কাজ করব, খালি বিকেএসপি না, বিকেএসপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ আর্মির স্পোর্টস ডিভিশন, ক্যাডেট কলেজ যারা অনেক অ্যাথলিটদেরকে তৈরি করে, এবং অনেক লোকাল একাডেমিজে তৈরি হয়ে গেছে। এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কিন্তু আমরা দেখব ভবিষ্যতে ফুটবলে আরও অনেক ভালো ভালো খ্যাতিমান প্লেয়ার খালি বাংলাদেশের মাটিতে না, ইন্টারন্যাশনাল লিগেও আমরা দেখতে পারবো তারা খেলতে পারছে। চলতি মাসেই এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত আসবে দেশে। সামগ্রিক দিক বিবেচনায় তাবিথ আওয়াল বাফুফে প্রধানের চেয়ারে বসার পর সবচেয়ে বড় দায়িত্ব হতে যাচ্ছে 18 নভেম্বরের ম্যাচ আয়োজন। জাতীয় দল পাঠানোর আগে ভারত ইতোমধ্যেই পাঠিয়েছে প্রতিনিধি দল। এসবের কি আসলেই ছিল কোনো প্রয়োজন? বাংলাদেশে ভারতের প্লেয়াররা বাংলাদেশের মাটিতে পৌঁছাবে, সেই তাৎক্ষণিক যাতে ওনারা আমার দায়িত্ব হয়ে যাবে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা ওনাদের যতটুকু রুলস রেগুলেশন এবং ভিজিটিং হিসাবে দায়িত্ব পালন করা, আমরা সর্বদা দায়িত্ব পালন করব। সেটা ইনক্লুড করে সিকিউরিটি, ওদের থাকা যাওয়ার অবস্থান এবং ওদের যেন ওরা প্র্যাকটিস মাঠ পায় সেটাও নিশ্চিত করা। বাংলায় প্রবাদ আছে, যার মনে যা প্রকাশ পায় তা। দাদাদের দেশে বাংলাদেশ যখন গিয়েছিল হামজাদের অভিজ্ঞতা ছিল তেতো। সেটা ফেরত পাওয়ার ভয়েই কি ভারত ভীত? হতে পারে, তবে বাফুফে বসের উত্তর শুনে ভারত ম্যানেজমেন্টের দুশ্চিন্তা কমবে, সাথে ওদের বিবেকেও কি খানিক আঘাত লাগবে। যে আমাদের যে বাঙালি কালচার, যেটা আমরা আমাদের বাঙালি কালচারটাকে আমরা সবসময় হাইলাইট করব। আমরা বিশ্বাস করি যে ধরনের নেতিবাচক আচরণ আমরা অন্যদের দেশে পেয়েছিলাম, সেটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন খুবই একটা ট্যালেন্টেড টিম। বাংলাদেশ একটা থ্রেট। তো বাংলাদেশি দলকে ওরা যত রকমের সাইকোলজিক্যাল এবং অন্য কৌশল ব্যবহার করতে পারে তারা ব্যবহার করে। আর আমরা বিশ্বাস করি আমাদের নিজস্ব ট্যালেন্টের উপরে, আমাদের টিমের উপরে, আমাদের দলের উপরে। আর আমরা প্রত্যেকটা জবাব মাঠে খেলে জিতিয়ে দিতে প্রস্তুত। তাবিথ আওয়াল যেন হাসি মুখে বললেন, তোমরা আমাদের কাছে ফুলই পাবে, যদিও দিয়েছিলে কাঁটা। বাংলাদেশ বিসর্জন দেবে না নৈতিকতা। এখন দায়িত্ব ফুটবলারদের। সভাপতির আস্থার প্রতিদান দিয়ে হোম ক্রাউডের সামনে জিততে হবে ম্যাচটা। ফয়সাল হাবিব, ৭১। নতুন উচ্চতায় কিলিয়ান এমবাপ্পে ক্যারিয়ারে প্রথমবার জিতে নিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। গেল মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়ে জিতেছেন এই পুরস্কার। রিয়ালের জার্সিতে এমবাপ্পে খেলে যেতে চান আরো বহু বছর। কোহিনুর কণার রিপোর্ট। সেম বাট ডিফারেন্ট। সোনার বুটে ক্রিশ্চিয়ানো রোনালদোর চুমু খাওয়ার সেই 2011 সালের ছবিটাকে যেন রিক্রিয়েট করলেন কিলিয়ান এমবাপ্পে। আইডলের পথে হেঁটেই তো স্বপ্ন জয়। ক্যারিয়ারের প্রথম তো বটে, CR7-এর পর রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে এমবাপ্পে জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। এই সেলিব্রেশন ফরাসি ম্যাজিশিয়ানকেই তো মানায়। গেল মৌসুমটা লস ব্লাঙ্কোদের ভালো না কাটলেও কিলিয়ান এমবাপ্পে ছিলেন দুর্দান্ত। ইউরোপের সব লিগ মিলিয়ে ফরাসি গোল মেশিন ছিলেন সবার চূড়ায়। শুধু লা লিগাতে 34 ম্যাচে 2915 মিনিট মাঠে থেকে করেছেন 31 গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুট পয়েন্ট সিস্টেমে এমবাপ্পের পয়েন্ট দাঁড়িয়েছে 62। আর তারই স্বীকৃতি হিসেবে স্প্যানিশ স্পোর্টস আউটলেট মার্কা এবং ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া যৌথভাবে এমবাপ্পের হাতে তুলে দিয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার। এই রেসে বিশ্বকাপ জয়ে পেছনে ফেলেছেন পর্তুগালের স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকেরেস আর ইজিপশিয়ান কিং মো সালাহকে। ক্যারিয়ারে প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে গর্বিত কিলিয়ান এমবাপ্পে। জানিয়েছেন নিজের আবেগ অনুভূতির কথা। ফুটবলার হিসেবে এটা তার কাছে অনেক বড় প্রাপ্তি। আর রিয়ালের জার্সিতে খেলে যেতে চান আরও অনেকটা বছর, জিততে চান অনেক ট্রফি।
শাবি আলোনসোর আন্ডারে এবছর রিয়াল মাদ্রিদ আর এমবাপে দুজনেই ছুটছেন সুপারসনিক গতিতে। সব প্রতিযোগিতায় 13 ম্যাচে 12 জয়ের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এদিকে কিলিয়ান এমবাপে এরই মধ্যে লা লিগায় করে ফেলেছেন 11টা গোল, জিতে নিয়েছেন ব্যাক টু ব্যাক লা লিগা প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। তবে এমবাপের জন্য এক নতুন অধ্যায়ের শুরু মাত্র। 1997 সাল থেকে এখনো পর্যন্ত এই পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রেকর্ড সর্বোচ্চ 6 বার এই অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ফরাসি স্ট্রাইকারের লক্ষ্যটা নিশ্চয়ই একদিন মেসিকে ছুঁয়ে ছাড়িয়ে যাওয়া। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।